প্রচুর মানুষ বড় হয়ে হয়তো বদলে যায়, কিন্তু সব মানুষ কিন্তু বদলায় না। এখনও অনেক মানুষ আছে ডাউন টু আর্থ যারা তাদের ওই জায়গাটাকে ফলো করে। আমরা ভাবি লোকে আমাকে রেসপেক্ট দিচ্ছে না, আমার ভ্যালু কমে গেল। ও আমার থেকে কমা, ও উঠে গেল, আমি কেন ভ্যালু পাচ্ছি না? আমার নিজের কাছেই আমি নিজে ভ্যালু দিতে পারছি না, আমি তাহলে দিনটা কি করে শুরু করব? কেউ ভালো ব্যবহার করলো বলে আমি ভেসেও যাব না, কেউ খারাপ ব্যবহার করলে আমি ডুবেও যাব না। আমি ডোবা আর ভাষার মাঝখানে থাকবো। যে সফলতার পর মানুষ অনেক সময় বদলে যায়, অহংকারী হয়ে যায়, তো সেই জায়গাটা সে কিভাবে ঠিক করবে? রাইট, সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট গল্প দেখি। এই গল্পটার মধ্যে একটা খুব ইনার মিনিং আছে। গল্পটা অনেকটা এরকম, এক দেশে এক রাজা ছিল। সে রাজা বুঝলো তার লাইফের যে ডিসিশানগুলো নেয় বা রাজা হয়ে যে ডিসিশানগুলো নেয়, অনেক সময় তার মনে হচ্ছে এটা রাইট ডিসিশান নয়, বেটার আমি নিজেকে আরেকজন গুরুর মাধ্যমে ডিসিশান নিই। সে মন্ত্রীকে বলা মাত্র মন্ত্রী বলল, আমি একজনকে জানি যে আপনার গুরু হতে পারে। বলে কি করতে হবে? বলে আমাদের দেশে ঠিক যেখান থেকে জঙ্গল শুরু হচ্ছে সেখানে এক বয়স্ক ভিখারি আছে। তিনি কথা বলেন না, কিন্তু তিনি যেটাই ডিসিশান দেন ইউনিক ডিসিশান দেন। তো মহারাজকে তার হাত পায়ে ধরার মতন অনেক রিকোয়েস্ট করে যে আপনি চলুন, আপনি চলুন। সে ইশারায় বলে আমি যাব না। অনেক অনুরোধ করার পর সে বলে, আমার একটাই শর্ত আছে, যে আমি যেটাই ওপিনিয়ন দেবো তার প্রশ্ন করা যাবে না। সেকেন্ড হলো, আমি যে ঘরে থাকবো সেই ঘরে আমার পারমিশন ছাড়া কেউ কখনো ঢুকতে পারবে না। মহারাজ দুটোতেই রাজি হয়ে যায় এবং বেশ কিছুদিন চলার পর মহারাজ অবাক হয়ে যায়। তাকে যেটাই ডিসিশান দেয় সে খালি বলে আমাকে 5 মিনিট দাও। সে ঘরে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। 5 মিনিট বাদে এসে ওই সিটে বসে যে কটা ডিসিশান দেয় প্রত্যেকটা ডিসিশান সামথিং ভেরি ইউনিক। এই ডিসিশানটা নেওয়ার পর মহারাজা ওনার ওই গুরুর সম্পর্কে প্রচণ্ড স্যাটিসফাইড। একদিন এরকম একটা ঘটনা ঘটলো, তার এক মন্ত্রী এসে মহারাজকে বলল, আমার মনে হচ্ছে কিন্তু কোনো গুপ্তচর দরজা বন্ধ করে ঘরের মধ্যে কি করে, আমার মনে হয় বিদেশে ও ইনফরমেশন পাস করে। মহারাজের সেই কথায় বলে না, সাদা মনে কাদা নেই। মহারাজ ওকে বিশ্বাস করে, কিন্তু মহারাজ বলে উনি তো বারণ করেছেন। বললো সব কি জানবে? উনি দেখুন না সকালবেলা হাঁটতে বেরিয়ে যায়, ও গ্রামে গ্রামে ঘোরে, এই সুযোগ আমরা ঘর চেক করবো। মহারাজা পারমিশন দেয় এবং যথারীতি ওরা দরজা খুলে দেখে ঘরের মধ্যে সেই ভিখারির যে ড্রেসটা পরে সে ভিক্ষা করতো, মানে ওই সাধুর সময় সে ফাটা যে ড্রেসটা পরতো সেটা, আর তার সামনে একটা ছোট্ট ভাঙাচোরা বাটি ছিল যেটার মধ্যে লোকে খাবার টাবার দিত, সেটা খেত, ওইটাই রাখা আছে। ইন দ্য মিন টাইম দরজা বন্ধ করতে গিয়ে দেখে সে দরজার সামনে হাজির। সে রাজাকে বলে, আপনি এটা কি করলেন? রাজা বললেন, বিরাট ভুল হয়ে গেছে, কিন্তু আপনি যে ঘরে ঢোকেন কেন? সে বলল, তুমি দুটো ভুল একসাথে করলে। ফার্স্ট, আমার দরজা খুলে দেখতে চেয়েছো। সেকেন্ড হচ্ছে, আমাকে তুমি প্রশ্ন করেছো। কথায় কি বলেছিলাম? প্রশ্ন করা যাবে না, অতএব আমাকে চলে যেতেই হবে। সে মহারাজ কান্নাকাটি নাছোড়বান্দা। লাস্টে মহারাজ বলল, ঠিক আছে আপনি তো চলে যাবেনই, তাহলে একটা উত্তর দিয়ে যান। মহারাজ তাকে যখন রাজাসনে বসাতো তার জন্য একটা ড্রেস করে দিয়েছিল। সে এবার তার উত্তর যে, তুমি যখনই কোনো সিচুয়েশন দিতে আমি ওই ঘরে গিয়ে ওই ভিখারির ড্রেসটা পরতাম আর চোখ বন্ধ করে ভাবতাম আমি রাজা নই। আমি সেই ভিখারির অ্যাঙ্গেল থেকে আমি সিচুয়েশনসটাকে দেখলাম। আমি রাজা হলে তোমার অহংকার হবে, আমার মধ্যে সেই সুপারসনিক সেই আমি যেন প্রচুর কিছুর মালিক হয়ে যাব, আমার মধ্যে অহংকার বোধ হবে। আমি অহংকার বোধটাকে সরিয়ে দিয়ে আমি সেই ভিখারির ড্রেসটা পরে এবং সেই ড্রেসটা পরে আমি ডিসিশনটা নিতাম। তুমি সেই দরজা খুলেছ, অতএব আমি চললাম। মেসেজ এটাই যে হতে পারে প্রচুর মানুষ বড় হয়ে হয়তো বদলে যায়, কিন্তু সব মানুষ কিন্তু বদলায় না। এরকম এখনও অনেক মানুষ আছে ডাউন টু আর্থ যারা তাদের ওই জায়গাটাকে ফলো করে। তবে আমি যতটুকু শিখেছি, যে জেনেছি, কথায় বলে অতীতে ক্ষতি, কোনো কিছু অতিরিক্তই ভালো না। একটা মানুষ চূড়ান্ত সফল হয়ে তার টাকা, তার অহংকারের গরমে অনেকের সাথে মিসবিহেভ করে, ধরাকে সরা জ্ঞান করে না। হয়তো প্রকৃতির খেলায় সে একদিন ভেঙে যায়, যেটা গাছ দিয়ে উদাহরণ দেওয়া যায়। পাট গাছ যতই ঝড়ক ভাঙে না, এরমভাবে নুয়ে পড়ে আবার উঠে দাঁড়ায়। কিন্তু দেখবে যখন ঝড় হয়, বড় বড় ঝড়, বড় বড় মোটা মোটা গাছ পুরো শিকড় থেকে উপরে যায়। সেই জন্য বলা হয় বি হাম্বেল। তুমি যেটা পৌঁছেছো সেটা যাই হোক না কেন, বাট নিজের কাছে তুমি হাম্বেল থাকো। তার কারণ আজকে তুমি আছো, কালকে তুমি নাও থাকতে পারো। তখন মানুষ তোমাকে কি ভ্যালু দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমার এটা বাস্তবিক ঘটনা থেকে আমি বলছি, আমার লাইফ থেকেও আমি এখনও যে কোনো সময় যে কোনো ফোন আসলে আমি যতই ব্যস্ততার মধ্যে থাকি চেষ্টা করি মানুষের 2 মিনিট যদি কথা বলে মানুষের প্রবলেমটাকে সলভ করা যায়। অনেকেই বলে, স্যার আপনি এই যে ইভেন্টগুলো করেন এগুলো দারুণ হয়, কোথায় হয়, কখন হয়?
তো যখন এই রামকৃষ্ণ মিশনে আমি আর তুমি যাই, যেখানে আমাদের উদ্দেশ্যটাই থাকে সাধারণ মানুষকে সেই অসাধারণ অনুভূতি দেওয়ার, যেটা হয়তো নেক্সট উইকেও আছে, যেটা হয়তো 8 ফেব্রুয়ারি, ওই সময় কিন্তু বুক ফেয়ার চলবে, এবং ওই সময় কিছু ম্যাজিক্যাল টিপস আমি আর তুমি হয়তো আমাদের অভিজ্ঞতা থেকে শেয়ার করবো, এবং আমি শিওর এটাতে কিন্তু বহু মানুষের অনেক হেল্প হবে। একটা কথা বলতেই হবে, সবাই এই পডকাস্টটা হয়তো একবার দেখে যতটা তারা পাবে, আমার অ্যাডভাইস যদি দুবার দেখে, এটাকে ইংলিশে বলা হয় সারফেস লার্নিং, আর এটাকে বলে ডিপ লার্নিং। সারফেস লার্নিং মানে কোনো জিনিসটা, একটা বই যেরকম একটু আগেই যে বলছিলাম, তুমি বলছিলে না, এই বইটা একবার পড়লে গল্পের বই নয়, এটা মুখস্থ করার বই নয়, এটার মধ্যে ডুবতে হবে, মানে কোথায় ভাসবো কোথায় ডোবার মতন এটার মধ্যে ডুবতে হবে। এইরকমভাবে যদি আমার আর তোমার এই কথাগুলোকে যদি 5বার 7বারও কেউ একটু হলেও দেখে, আমি বলছি না আমি সব যা বলছি তা ফলো করুন, আমি সেটা উদ্দেশ্য না, কিন্তু এটার মধ্যে অনেক লিঙ্ক খুঁজে পাবে। বাট ওই লিঙ্ক খোঁজার জন্য নিজেকে একটু ওপেন মাইন্ডেড থাকা ভালো। মানে আমাকে নিজেকেও নিজের মধ্যে নিজেকে খুঁজতে হবে। আমরা নিজেকে খুঁজতে ভুলে গেছি। আমরা ভাবি লোকে আমাকে রেসপেক্ট দিচ্ছে না, আমার ভ্যালু কমে গেল, ও আমার থেকে কমা, ও উঠে গেল, আমি কেন ভ্যালু পাচ্ছি না, আমার নিজের কাছেই আমি নিজে ভ্যালু দিতে পারছি না, আমি তাহলে দিনটা কি করে শুরু করব? আমার মনে হয় নিজেকে একটু হলেও ভ্যালু দেওয়া উচিত। আর যে কারণে আমি সবসময় বলি, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। এখানে একটা খুব সুন্দর কোটেশন আছে, যেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ, যেটা হয়তো আমরাও দেখতে পাচ্ছি, যে ডোন্ট গেট আপসেট উইথ পিপল অর সিচুয়েশন, বোথ আর পাওয়ারলেস উইদাউট ইউর রিয়াকশন। মানে সিচুয়েশন আর মানুষ তোমাকে কিছু করে না। ইভেন্ট মাল্টিপ্লাই বাই রেসপন্স ইজ ইকুয়াল টু আউটকাম। তুমি রেসপন্স তোমায় মাথায় রাখতে হবে। লাইফ ইজ অল অ্যাবাউট ম্যাথামেটিক্স। যেখানে প্লাস করার দরকার সেখানে প্লাস না করে তুমি যদি মাইনাস করো, তাহলে কিন্তু তুমি বিরাট ভুল করবে। আবার যেখানে মাল্টিপ্লাই করার দরকার সেখানে তুমি যদি ডিভাইড করো, তাহলেও ভুল করবে। নাও দ্য কোশ্চেন ইজ, কী করে তুমি বুঝবে কোনটা মাল্টিপ্লাই হবে কোনটা ডিভাইড হবে? এটা হচ্ছে ম্যাচুরিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স। দুভাবে হয়, একটা হচ্ছে দেখে শেখা, আরেকটা কি থেকে শেখা। ছোটোবেলায় মানে যারা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তোমরা হয়তো দেখছো, তোমরা বলছো বাবা মারা নিজের লাইফটা এনজয় করে নিচ্ছে, এখন আমার সব কিছুতে ইন্টারফেয়ার করছে। আজকালকার বাচ্চাদের ধারণা কি, ছোটোবেলাতেই মানে 18 বছরেই নাকি বাইক চালাতে হবে, নাহলে জীবনটাকে নাকি ফিল করা যাবে না। 18 বছরেই নাকি যত রকমের এনজয় করতে হবে, নাহলে জীবনটার মানে হয় না। 18-19 বছরেই একসাথে সম্পর্কটা তৈরি করে লাইফের টেস্ট পেতে হবে। দেখো, তুমি যেটা করবে রিফ্লেক্টেড হবে তোমার লাইফে। আজকে আমার কাছে একটা স্টুডেন্ট রাতে ফোন করে বলছে, স্যার আমি জানি আমার বেস্ট আমি দিতে পারছি না, তার জন্য আমি যদি একটু ডিসিপ্লিন হই আমি আমার বেস্ট দিতে পারবো। সে ফিজিক্যাল এক্সারসাইজ করছে, সে দিন নেই রাত নেই তার পারপাসটাকে এখানে ধরে রেখেছে। যে কারণে বলা হয় গোল্ডেন সার্কেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ গোল্ডেন সার্কেল? ইউ নিড টু লার্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, যেটাকে বলা হয় কম্পাস বা পারপাস, দ্যাট ইজ কল্ড হোয়াই। And then you should learn about your how, that is mean plan part. মানে তোমার হোয়াইটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ তো তুমি প্ল্যান বা ব্লু প্রিন্ট করতে পারছো না। আর যখন তোমার ব্লু প্রিন্ট করছো, তারপরে আসে হোয়াট প্ল্যান। হোয়াট মানে ইয়োর অ্যাকশন প্ল্যান, ডেলি অ্যাকশন প্ল্যান। ডেলি অ্যাকশন প্ল্যানটা খুবই কঠিন নয়, কিন্তু আমরা রুটিন বানিয়ে ফলো করতে পারি না, তার কারণ আমরা না কনশাস থাকি না, আমরা ক্যাজুয়াল অ্যাপ্রোচ করি। সকালে উঠলাম, 2 তারিখ আজকে একটু রেস্ট নিই, 4 দিন হয়তো মিষ্টি খাইনি, হঠাৎ করে মনে হলো ক্রেভিং, 4 দিন ডিসিপ্লিন আছে। একদিন ইনডিসিপ্লিন হলে কি হয়েছে? 7 দিন ধরে সিগারেট খায়নি কেউ, বা 7 মাস ধরে কেউ কোনো তার নেগেটিভ হ্যাবিটে বন্ধ রেখেছে, হঠাৎ করে তার মাথায় ট্রিগার হলো, এ তো কিছু খাচ্ছে, ও তো এটা করছে, ওর তো কিছু হচ্ছে না, আমি এত নিয়ম মেনে কেন ফলো করব? আমিও নিয়ম ভাঙি। তো অন্যের নেগেটিভ কম্পেয়ার না করে অন্যের পজিটিভ কম্পেয়ারও তো করা যায়। যে আমার পাশে আমি দেখছি খুব কষ্ট করে একজন কেউ সফল হয়েছে, কই তার লাইফটা একটা পড়ে দেখি। যার জন্য বলা হয় অটোবায়োগ্রাফি পড়লে মনের মধ্যে জোর বাড়ে, রাইট? মানে অন্যের স্টোরির থেকে তুমি সেই পার্টটাকে ক্যাপচার করো যে পার্টটা তোমার জন্য প্রয়োজন। আজকে যদি তুমি নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, এই ধরনের পৃথিবীতে যারা সকল যুদ্ধ করে আজকে এখানে পৌঁছেছে, তাদের লাইফ স্টোরি তুমি যদি পড়ো, তার পার্শিয়াল পোর্শনে তুমি যদি নিজের লাইফে, আমি আমার লাইফে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, বা সবাই যদি করতে পারে, তাহলে কিন্তু সে তার মোরাল ভ্যালুসটাকে অনেক বড় করতে পারে। একদমই তাই। তো ওই মোরাল ভ্যালুসটা বড় করার জন্য না নিজেকে নিজে সবসময় কিন্তু পারপাসটা খেয়াল রাখতে হবে, যেটাকে বলে কনশাসলি কনশাস। আমি যেটা বলি বডিগার্ড মেন্টালিটি বা বুলেট প্রুফ মেন্টালিটি। বুলেট প্রুফ মানে আমার ফোকাসটা এত স্ট্রং থাকবে যে আমাকে কেউ ভালো ব্যবহার করলো আমি খুব খুশি হয়ে গেলাম, কেউ আমাকে খারাপ ব্যবহার করলো আমি দুঃখ হয়ে গেলাম। তার মানে আমার ট্রিগার পয়েন্ট কোথায়? আউটসাইড, লোকের ব্যবহার, লোকের মানে একজন। বাট ওয়ারাজ ইফ আই মেক মাই ট্রিগার ইনসাইড, যে আমি এই জোনের বাইরে যাব না, কেউ ভালো ব্যবহার করলো বলে আমি ভেসেও যাব না, কেউ খারাপ ব্যবহার করলে আমি ডুবেও যাব না, আমি ডোবা আর ভাষার মাঝখানে থাকবো। মানে
অনেকটা হাঁসের মতন। আমার যেটা দরকার সেটা নেবো, যেটা দরকার নেই সেটা বার করে দেবো। যেটা দরকার এখান দিয়ে ঢুকিয়ে এখান থেকে পাস করবো, আর যেটা দরকার মানে দরকার নেই সেটা বার করবো, আর যেটা দরকার সেটা হার্ট অ্যান্ড হেডে পাঠিয়ে দেবো। সো একটু কনসিয়াস থাকলে তবেই কিন্তু সম্ভব। তুমি যদি যে কোনো স্নাইপার শুটারকে দেখো, তাদের দৃষ্টিশক্তি দেখো, যে কোনো বডিগার্ড মেন্টালিটি পিপলকে দেখো যারা বডিগার্ডের ডিউটি করে, তাদের আইবলটা না প্রচণ্ড ফাস্ট ঘোরে এবং তাদের কনসিয়াস হচ্ছে আমার যে মালিক তাকে যেন কেউ টাচ না করতে পারে। তুমি দেখবে মেসির একটা বডিগার্ড আছে, মাঠের মধ্যে থাকে, প্রচুর ভিডিও আছে, একটা ছোট্ট বাচ্চা বা কেউ দৌড়ে যাচ্ছে, সেই বডিগার্ড সেই স্লাইডিং ট্যাকেলের মতন তাকে গিয়ে আঁকড়ে ধরে। পরে হয়তো মেসি তার জার্সি খুলে দিচ্ছে, কিন্তু সে কতটা অ্যাটেন্টিভ যে মেসিকে যাতে কেউ না ছুতে পারে। হোয়াট আই মিন টু সে, আমরা যদি আমাদের লাইফে ওরকম বডিগার্ড মেন্টালিটি তৈরি করতে পারি যে আমার লাইফে একটা মিশন আছে, মিশনটা আমি লিখেছি 2030 আমি কোথায় রিচ করতে চাই, আজকে আমি 2024 আছি, এই 6 বছরটাকে আমি একটু ব্রেক করে নিই, যে আমার 3 বছরে আমার টার্গেট কী, আমার 2 বছরে টার্গেট কী, আমার 1 বছরে টার্গেট কী, অ্যান্ড দেন 1 বছরটাকে 1 মাসে টার্গেট, 1 মাসটাকে 1 সপ্তাহে টার্গেট, 1 সপ্তাহটাকে 1 দিনে, এবং তারপরে সুপারসনিক ভাবে ব্রেক করা, যেটাকে আমি কি বলি স্লাইস অ্যাপ্রোচ। স্লাইস অ্যাপ্রোচ মানে একদম ছোট ছোট টাইনি পিস, মানে আমার 1 মিনিটকে যদি আমি ফোকাস রাখতে পারি, দেন এইভাবে আমি 1 ঘন্টা, 1 ঘন্টাকে ফোকাস রাখতে পারি এইভাবে 1 দিন। মানে আমি যখন পড়তে বসছি আমি ডিসাইড করলাম এই 45 মিনিটস আমি সব কিছু থেকে ডিটাচ থাকবো, ভিজুয়ালাইজ করবো, 5 সেকেন্ড বক্স ব্রিদিং করবো, এবং আমি যেটা পড়ার সেটা পড়বো। হতেই পারে 45 মিনিটের জায়গায় 25 মিনিট পড়লাম, ব্রেন নিচ্ছে না, 30 সেকেন্ডের ব্রেক নেবো, মোবাইল হাত দিয়েও নয় কিন্তু, মোবাইলের চক্রবইয়ের মধ্যে আটকাবো না, তখন চোখে মুখে জল দেবো। খুব যদি ভালো থাকে বাড়িতে বাবা মায়ের কাছে যাবো, একটু মায়ের স্মেল কিন্তু একটা বাচ্চার কনসেন্ট্রেশনের কিন্তু ম্যাজিক্যাল কাজ করে। আমি জানি না এটা কতজন আজকের বাচ্চা বিশ্বাস করে, বাট রিসার্চে দেখা গেছে মায়ের বডির গন্ধ বা মায়ের যে ড্রেস বা শাড়ি, আমি জানি না এটা কতজন ফলো করবে বা অ্যাপ্লাই করবে, এটা একটা বিদেশের একটা রিসার্চে দেখা গেছে একটি বাচ্চাকে তার মায়ের থেকে দূরে রাখা হয়েছে, কিন্তু মায়ের যে শাড়ির গন্ধ বা মায়ের যে অ্যাটমসফিয়ারের মধ্যে বড় হয়েছে, মা যে ধরনের খাবার তাকে যখনই দেওয়া হয় তার ট্রিগার অন হয়ে যায় এবং সে মাকে কাছে পেলে যে বিহেভটা করে সেই বিহেভ করছে। মানে একটি 8 বছরের বাচ্চা, সে হস্টেলে থাকে, তাকে ওই মায়ের ফিলিংসটা দিলেই সে দেখা যাচ্ছে তার অপটিমাম পারফরমেন্সে চলে যাচ্ছে। সো আমাদের এইখানে ফ্রেম করতে শিখতে হবে, এবং যার যে ফ্রেম আছে সে যদি নিজেকে রিফ্রেম না করতে চায় তুমি হেল্প করতে পারবে না। আমাদের সবারই একটা স্ট্রাকচার হয়ে গেছে, আমরা যদি না চাই ওটাকে রিস্ট্রাকচার করতে, কেউ বাইরে থেকে স্ট্রাকচার করবে না।